2 নম্বরের অ্যান্সারটা কত আসছে তোমাদের? কেউ আমাকে একটু বলো তো, কেউ একজন এই যে এই পরের প্রবলেমটার স্যার এই যে 20 তোমরা স্যার 20 আসছে। স্যার 20 20 আসছে। আচ্ছা, কিভাবে অ্যান্সারটা বের করছো তোমরা? একটু কেউ একজন কে আমাকে এক্সপ্লেইন করবে, বলো। কে ব্যাখ্যা করতে চাও যে কিভাবে অ্যান্সারটা বের করছো এবং কিভাবে আসছে অ্যান্সারটা? কে এক্সপ্লেইন করতে চাও? স্যার আমি করি। হ্যাঁ, বলো কিভাবে করছো। জুয়ারিয়া বলো, শুনছি। জি স্যার। স্যার এখানে দেওয়া আছে যে হচ্ছে গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 25 সেন্টিমিটার। তাহলে গাড়ির সামনের চাকার ব্যাসার্ধ হচ্ছে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 14 সেন্টিমিটার আসলো। আবার গাড়ির পিছনের চাকার ব্যাসার্ধটাকে মানে ব্যাসটাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ পাইলাম, যা হচ্ছে 17.5 আসলো। আচ্ছা তারপর হচ্ছে গাড়ির তাহলে হচ্ছে গাড়ির সামনের চাকার পরিধি হচ্ছে 2 পাই আর দিয়ে হচ্ছে 2 আর 2 পাই এবং হচ্ছে ব্যাসার্ধটা দিয়ে গুণ করলাম, মানে 2 পাই আর, তাহলে আসলো হচ্ছে 87 87.984। তাহলে সামনের চাকার ব্যাস হবে 2 পাই আর, তাহলে এটাকে তুমি লিখছো 2 ইন্টু সামনের চাকার 3.141। পরিধি আচ্ছা সরি, সামনের এবং চাকার পরিধি আর হচ্ছে আর হচ্ছে 14। তাহলে হচ্ছে পিছনের চাকার পরিধি ওইভাবেই 2 পাই আর দিয়ে হচ্ছে 109.996। তারপর হচ্ছে 88 মিটার পথ যেতে গাড়ির সামনের চাকা ঘুরবে হচ্ছে উম, কি যেন বল 88টাকে হচ্ছে কিলোমিটার থেকে সেন্টিমিটার করে নিলাম। তাহলে হচ্ছে তার পরিধি দিয়ে ভাগ করলে আসলো 100.04 বা 100 বার। আচ্ছা, 100.04 বা 100 বার ঘুরতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ওইভাবে হচ্ছে পিছনের চাকা ঘুরবে হচ্ছে আহ পেছনের চাকা কতবার ঘুরবে? পিছনের চাকা ঘুরবে হচ্ছে 88টা 88 তাকে 88 মিটারটাকে সেন্টিমিটারে করলাম, তাহলে হচ্ছে 8800 সেন্টিমিটার আসলো। তাহলে 8800 সেন্টিমিটারকে 109 দিয়ে ভাগ করলাম, 109.96 দিয়ে, তাহলে আসলো 80.032। তাহলে হবে 80 বার। আচ্ছা, তাহলে হচ্ছে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা ঘুরবে, আর 100 থেকে 80 বিয়োগ করলে 20 বার আসবে। ভেরি গুড। হ্যাঁ, ঠিক করেছো। সবাই কি এভাবেই করেছে ম্যাথটা? জি স্যার। আচ্ছা, এখন এখন বৃত্তের ক্ষেত্রফলে কি বলছে? বৃত্তের ক্ষেত্রফলে তোমাদের এখানে বোঝার মতো কি আছে? আচ্ছা, গ্রাফ পেপার সবাই চেনো তো না? গ্রাফ পেপার সবাই দেখেছো তো, জি তাই না? স্যার। গ্রাফ জি পেপার স্যার। দেখতে এরকম হয়, তো এখানে ওরা গ্রাফ পেপারে একটা সার্কেল আঁকছে এবং সার্কেলের যে প্রত্যেকটা ছোট ছোট ঘর দেখতে পাচ্ছো, এই যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা ছোট ছোট ঘর দেখতে পাচ্ছ না? এই যে এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এগুলো প্রত্যেকটা এক একটা ছোট ছোট ঘর। এরা কি করছে, এই প্রত্যেকটা ছোট ছোট ঘরের ক্ষেত্রফল বের করে করে সেগুলো হচ্ছে তোমার যোগ করার চেষ্টা করছে। এই যে এভাবে এভাবে যোগ করে করে ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করছে। কিন্তু এভাবে যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে কি আমার একুরেট ক্ষেত্রফল পাবো আমি? বলো তো কেউ, পাবো কি? এই যে নো দেখো, স্যার, পাইতেও এই পারি। দেখো, খুব কাছাকাছি একটা ভ্যালু পাবো কিন্তু আমরা এক্সাক্ট ভ্যালু পাবো না। দেখো, এই যে এতটুকু জায়গার ক্ষেত্রফল আমরা কিভাবে মাপবো? তারপরে এই যে এই জায়গাটুকুর ক্ষেত্রফল আমরা কিভাবে মাপবো? এটা তো স্কয়ার কোনো ঘর না, এগুলো না হয় স্কয়ার ঘর, এই যে এগুলো না হয় স্কয়ার ঘর, এগুলোর আমরা ক্ষেত্রফল মাপতে পারলাম। ঠিক আছে, কিন্তু এই যে কর্নার যে ঘরগুলো, এগুলোর ক্ষেত্রফল আমরা কিভাবে মাপবো? ঠিক আছে, এই যে যেগুলো একটু অন্যরকম শেপের হয়ে যাচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রপারলি ক্ষেত্রফল নাও মাপতে প্রপারলি মাপতে পারবো না, ক্ষেত্রফলটা বের করতে পারবো না। তো তখন কি হবে, আমাদের এক্স্যাক্টলি আমরা বের করতে পারবো না।
ঠিক আছে, বা যেটা বের হবে সেটা হবে খুবই কাছাকাছি একটা ভ্যালু। হ্যাঁ, আর এইটা আসলে বাস্তব ভিত্তিক কোনো সমাধান না, কারণ এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তো আমরা এতগুলা ছোট 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 ঘরের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি না, তাই না? ব্যাপারটা অনেক সময় সাপেক্ষ না? তো জি স্যার। তো এই জন্য আমরা কি করব, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা ওই সূত্রটা ইউজ করব, পাই আর স্কয়ার। ঠিক আছে, এখন কথা হচ্ছে পাই আর স্কয়ার। আর তোমাদের এখানে কি করেছে, এখানে করেছে হচ্ছে কি এরকম ছোট ছোট ঘরের ক্ষেত্রফল গুলো নির্ণয় করে 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 সবগুলো যোগ করে পাই আর স্কয়ারের সাথে তুলনা করে তুলনা করা হয়েছে আর কি, যে তোমরা এই যে তোমাদের কিছু প্রিভিয়াস যে কিছু প্রবলেম ছিল সেখানে যেমন যাচাই করার কথা বলা হয়েছিল, যে কোথায় গেল, যে তোমাদের পরিধি পরিধি তোমরা মেপেছিলে এবং সেই পরিধিটা সঠিক কিনা, এই যে সেগুলোকে আবার এই যে কাগজের বৃত্ত তৈরি করে সেগুলোর পরিধি কত আসতেছে এবং তোমাদের তোমরা ক্যালকুলেট করে কত পরিধি বের করলে, সেগুলো বিভিন্ন পরীক্ষার মাধ্যমে করতে বলা হয়েছিল। ঠিক একইভাবে এখানেও করতে বলা হয়েছে, যে তোমরা এরকম একটা গ্রাফ পেপারে বৃত্ত আঁকবে এবং গ্রাফ পেপারের সবগুলো ঘরের ক্ষেত্রফল নির্ণয় করে সেগুলোর যোগফল যদি আমরা বের করি, সেটা দেখা যাবে যে ওই যে পাই আর স্কয়ার দিয়ে আমরা যে ক্ষেত্রফল বের করবো সেটার খুব কাছাকাছি আসে। ঠিক আছে, এই যে এখানে দেখো সম্পূর্ণ নীল বর্গগুলোর ক্ষেত্রফল, এই দেখো নীল বর্গগুলোর ক্ষেত্রফল, লাল বর্গগুলোর ক্ষেত্রফল, এরকম করে নীল বর্গ কতগুলো আছে, লাল বর্গগুলো কতগুলো আছে, তারপরে এই যে তারপরে এখানে কি বলছে, সম্পূর্ণ বর্গ, এই যে এই লাইনটা দেখো, সম্পূর্ণ বর্গ এবং আংশিক বর্গগুলোর ক্ষেত্রফলের সমষ্টি হবে বৃত্তাকৃতি ক্ষেত্রটির 4 ভাগের ক্ষেত্রফল, 4 ভাগের 1 ভাগের ক্ষেত্রফল। বুঝতে পেরেছো? বুঝতে অসুবিধা হলে আমাকে জানিও। তো এই যে 4 ভাগের 1 ভাগের ক্ষেত্রফল, ওটা দেখো এখানে কি করছে, যদি এটাকে এভাবে 4 ভাগ করি, এরকম করে সমান 4 ভাগে ভাগ করি, তাহলে যে কোনো এক পোর্শনের ক্ষেত্রফল ওরা ছোট ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল গুলো বের করছে, বুঝছো? এটা বের করে এটাকে এই এতটুকুর ক্ষেত্রফল বের করে যদি আমরা এটাকে 4 দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাবো, পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাবো না? বুঝতে পেরেছো কি সবাই? জি জি স্যার। স্যার। জি স্যার। কোথায় বলছে এতটুকুর ক্ষেত্রফল, এই ছোট ছোট বর্গ ঘরগুলো ক্ষেত্রফল যোগ করে এতটুকুর ক্ষেত্রফল নির্ণয় করার পর সেটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে আমরা পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। এই ব্যাপারটাই বলছে, এই যে এখানে এই লাইনে দেখো। স্যার এটা মনে হয় কিছুটা ভুল আছে। কোথায়, এখানে? হ্যাঁ দেখো এখানে কি স্যার বলছে, এখানে সবুজ ঘর কোথায়? নীলঘর, সরি নীলঘর, আসলে নীলঘর নেই, ওটা নীলের জায়গায় সবুজ হবে খুব সম্ভবত। দেখো সবুজ ঘরও তো নয়। এই যে এই ঘরগুলোকে সবুজ ঘর নেই, কিন্তু মানে মেইন কনসেপ্টটা হচ্ছে এই জিনিসটার এমন, যে তোমাদের এই পুরো যে বৃত্তটা এঁকেছো সেই বৃত্তটার 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে, এরকম সমান 4 ভাগ করে এই 4 ভাগের 1 ভাগের ক্ষেত্রফল বের করে সেই ক্ষেত্রফলটাকে 4 দিয়ে গুণ করলে যা আসে সেটাই হচ্ছে গিয়ে তোমাদের এই পুরোটা বৃত্তটার ক্ষেত্রফল। এভাবে ক্ষেত্রফলটা এখানে বের করা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ এখানে একটু অবশ্য ভুলই আছে, কারণ দেখো এখানে কোনো নীল ঘর নেই, লাল ঘর আছে কিছু। আচ্ছা, মেইন কনসেপ্ট হচ্ছে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ক্ষেত্রফলের সূত্রটা পাই আর স্কয়ার। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, যে আমরা আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব, পাই আর স্কয়ার সূত্রটার মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো এখানে একটা দলগত কাজ দেয়া আছে, দলগত কাজে কি বলা হচ্ছে, যে বৃত্ত বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র খুঁজি।
যে সূত্রটা তো আমরা আগেই জেনেছি, আমরা গত ক্লাসেই শিখেছি পাই আর স্কোয়ার। তো সেই সূত্রটা কিভাবে আমরা খুঁজে পেতে পারি? মনে করো যে আমরা জানি না সূত্রটা, যে পাই আর স্কোয়ার একটা সূত্র আছে, তো এই সূত্রটা কিভাবে আমরা খুঁজে পেতে পারি? তো এখানে দেখো এক একজন এক এক রকম কমেন্ট করতেছে, দেখি কে কি বলতেছে। এই যে এই মেয়েটা বলতেছে কি, বৃত্তাকৃতি ক্ষেত্রটিকে সমান অনেকগুলো অংশে বিভক্ত করে টুকরোগুলোকে সাজিয়ে যদি সামান্তরিক বানানো যায়। বুঝতে পেরেছো? এই যে বৃত্তাকার একটি ক্ষেত্র, সেটাকে অনেকগুলো অংশে বিভক্ত করে টুকরোগুলোকে সাজিয়ে সামান্তরিক বানানো যায়। আবার দ্বিতীয় জন কি বলতেছে, সূত্র ব্যবহার করে আমরা আয়ত, সামান্তরিক এমনকি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য কোনো সূত্র প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে? 3 নম্বর জন কি বলছে, বৃত্তাকৃতি ক্ষেত্রটিকে সমান অনেকগুলো অংশে বিভক্ত করে টুকরোগুলোকে সাজিয়ে যদি আয়ত বানানো যায়। ঠিক আছে? তো এখন তোমরা বলো তো, এটাকে যদি এই যে ধরো এই বৃত্তটাকেই যদি ছোট ছোট টুকরাগুলোকে যদি সাজানো হয়, তাহলে কি তৈরি করা যেতে পারে? কি তৈরি করা যেতে পারে? এই যে এখানে বলছে যে কাগজ কেটে বিভিন্ন রঙের 1 বর্গ সেন্টিমিটার ব্লক এবং সমকোণী ত্রিভুজ বৃত্ত দ্বারা বানানো যাবে। বৃত্ত বানানো যাবে। আচ্ছা, এই যে এখানে দেখো কি বলছে, এই এরিয়াটুকু দেখো, এই এরিয়াটুকু মার্ক করে দিচ্ছি। এই যে এই এরিয়াটুকু আয়ত নাকি কোন শেপের বলো তো এটা? এই এরিয়াটুকু, এখানে দেখো 1 2 3 4 5 6 7টা ঘর, আর এদিক বরাবর 1 2 3 4 5টা ঘর, তার মানে এটা একটা আয়তক্ষেত্র, তাই না? আয়তক্ষেত্র। দেখো এটা স্যার। জি যদি স্যার। একটা ঘর যদি 1 বর্গ সেন্টিমিটার করে হয়, তাহলে এখানে কয়টা ঘর আছে বলো তো টোটাল? এইটার ভিতরে 35টা ঘর আছে। বুঝতে পেরেছো কি? দেখো এই দিক জি বরাবর স্যার। 7টা ঘর আর এই দিক বরাবর হচ্ছে 5টা ঘর। তাহলে 5 এবং 7 যদি আমরা গুণ করি, তাহলে কি হবে আমাদের? 35। এই যে এটার পুরোটা হচ্ছে 35 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? এই জি পুরোটা স্যার। হচ্ছে আমাদের 35 বর্গ সেন্টিমিটার। তারপরে এই যে এইদিকে দেখো এই কয়েকটা ঘর, আবার এই কয়েকটা ঘর, এই যে এই কয়েকটা ঘর দেখো, এই কয়েকটা ঘর কত বর্গ সেন্টিমিটার হবে? 5 বর্গ সেন্টিমিটার হবে, তাই না? জি আবার স্যার। দেখো এই যে জি এই স্যার। এই কয়েকটা ঘর 5 বর্গ সেন্টিমিটার হবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই যে এটা হবে 1 বর্গ সেন্টিমিটার, এটা হবে 1 বর্গ সেন্টিমিটার। তাহলে কত পেলাম? 35, আর এদিকে 5, এদিকে 5, 10, তারপরে 45 40। বর্গ সেন্টিমিটার। স্যার 45। আর হচ্ছে এখানে একটা ঘর, এখানে একটা ঘর। ঠিক আছে? এদিকে তাহলে চারদিকে 4টা। তাহলে একটা আয়তক্ষেত্র পাইলাম, এখানে আয়তক্ষেত্র পাইলাম, এখানে আরেকটা আয়তক্ষেত্র পাইলাম, এখানে একটা বর্গ, আর 4টা বর্গ পাইলাম, তাই না? আর বাকি থাকতেছে কোন পোর্শনটা? এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা। তো এই পদ্ধতিগুলোতে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, তো এই শেপ গুলো দেখো, এটা একটু ত্রিভুজের মতো হলেও বাট এক্স্যাক্টলি ত্রিভুজ না। তারপরের ক্ষেত্রফলটা এটা ত্রিভুজের মতো বা ট্রাপিজিয়ামের মতো হয়ে গেছে অনেকটা। তো এগুলোর ক্ষেত্রফল এক্স্যাক্টলি পরিমাপ করা সম্ভব না। ঠিক আছে? আর যদি আমরা পরিমাপ করি, আমাদের অ্যাকুরেটলি আমরা পাবো না। আর যেহেতু ঘরগুলো অনেক ছোট ছোট, তো আমরা এক্স্যাক্টলি পাবো না কখনো। ঠিক আছে?
মানে একেবারে 100% অ্যাকুরেট যে ক্ষেত্রফল সেটা আমরা সব বের করতে পারবো না। তো এভাবে আমরা বের করতে পারি, চাইলে কাছাকাছি একটা ভ্যালুতে যাইতে পারি। ঠিক আছে? পরবর্তী দলগত কাজটাতে কি বলছে বলতো? পরবর্তী দলগত কাজটাকে দেখো, এখানে বলছে যে একটা বৃত্তকে এই যে এভাবে, বৃত্তকে কাটতে তারপর আর কি। হ্যাঁ হ্যাঁ, এভাবে সমান 8টা ভাগে ভাগ ভাগ করছে, তারপরে এই 8টা ভাগকে এভাবে পাশাপাশি বসিয়ে এই দিকে কতটুকু দৈর্ঘ্য হয় সেটা বের করেছে, আর এখান করেছে, আর এখান থেকে এখানে কতটুকু হয়েছে এটা বের করেছে। ঠিক আছে? তো এই যে এই সাইডটা কি হবে বলতো? এই দুইটা সাইড যদি আমরা যোগ করি তাহলে কি পাবো বলতো? 2πr পাবো, পরিধি। পরিধি পাবো। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো কিভাবে পরিধি পাবো? দেখো, জি স্যার, কিন্তু ধরো স্যার এখানে এক তো এক মিলবে না তো নাম্বার, স্যার। এই যে এটা দেখো, 1 নাম্বার এটা, বুঝি নাই তোমার কথা, আবার বলো। স্যার মিলবে না তো। এক্স্যাক্টলি মিলবে না, একটু এদিক ওদিক হবে আর কি, এক্স্যাক্টলি মিলবে না। দেখো এই যে এটা হচ্ছে 1, তারপরে এটা হচ্ছে 2, এই অংশটুকু হচ্ছে 2, এই দেখো 2, তারপরে এই অংশটুকু হচ্ছে 3, এই যে 3, তারপরে এই অংশটুকু 4, এই অংশটুকু 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এরকম করে 1 থেকে 8 প্রত্যেকটা অংশই আমরা পাবো। এই যে 6 নাম্বার হচ্ছে এই যে এটা, 7 নাম্বার এটা, আর 8 নাম্বার এই পোর্শনটুকু। 7 নাম্বার এটা, 8 নাম্বার এটা। দেখো পুরো পরিধিটাই কিন্তু আমরা পেলাম। তো এই যে এ সাইড ধরো এটা, আর বি সাইড ধরো এটা, তো এ সাইডের দৈর্ঘ্য আর বি সাইডের দৈর্ঘ্য যদি আমি যোগ করি তাহলে আমরা পরিধির খুব কাছাকাছি একটা ভ্যালু পাবো। এক্স্যাক্টলি পরিধিটা পাবো না, কিন্তু পরিধির খুব কাছাকাছি একটা ভ্যালু পাবো। ঠিক আছে? এখন পরিধি পাইলাম, আর যদি পরিধি পাই তাহলে পরিধি থেকে আমরা কি পাইতে পারি বলতো? পরিধি থেকে আমরা ক্ষেত্রফল। ব্যাস বের করতে পারি, ব্যাসার্ধ বের করতে পারি, আবার ক্ষেত্রফলও বের করতে পারি। মনে করো পরিধি, আমি গতদিন আমরা দেখেছি যে পরিধি হচ্ছে 2πr। চলো 2πr পরিধি আমরা জানি, সেখান থেকে আমরা 2πr পরিধি ধরো আমরা ধরলাম যে 20 20 সেন্টিমিটার হচ্ছে পরিধি। সেক্ষেত্রে সেখান থেকে আমি আর বের করে নিতে পারি না? জি স্যার। আর বের করে নিতে পারি, তার মানে কি আর পাইলাম ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ পাইলে আমি ব্যাসও বের করতে পারবো, আবার ব্যাসার্ধ থাকলে আমি ক্ষেত্রফলও চাইলে বের করে নিতে পারবো, পাই আর স্কোয়ার সূত্রটার মাধ্যমে, তাই না? জি স্যার। স্যার। আচ্ছা, তো এই যে আমরা ক্ষেত্রফলটা এভাবে আমরা পরিধি পরিধি বের করতে পারি, ক্ষেত্রফল, সবাই আছো তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। এই যে আমরা পরিধি বের করতে পারি, ক্ষেত্রফল বের করতে পারি এভাবে, আবার আহ ব্যাস আহ, ব্যাসার্ধ এভাবে বের করতে পারি, কিন্তু এটা হচ্ছে আমার এক্স্যাক্টলি একুরেট ভ্যালু আমরা পাবো না। তোমরা কি জানো একুরেট ভ্যালু কেন পাবো না আমরা? কেউ একজন আমাকে বলতে পারবা কেন আমরা একুরেট ভ্যালু এখান থেকে পাবো না? এই যে 1 নাম্বারে যে কাজটা দেখানো হয়েছে, সুবা বলো তো। কেউ কি আমাকে বলতে পারবে? স্যার আমি বলি। হ্যাঁ জুয়েরিয়া বলো। স্যার এখানে তো হচ্ছে উম, মানে হচ্ছে উম, এক পাশটা যেটা হচ্ছে ওটা হচ্ছে সরল রেখা না, ওটা হচ্ছে বক্র আকৃতির হয়ে গেছে। ওই কারণে হচ্ছে একটু জায়গা বরাবর একটু ফাঁকা আছে, ওই কারণে এটা অ্যাকুরেট মিলবে না। হ্যাঁ, এই যে আমরা যে এখানে এই যে এরকম শেপের যে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এরকম বাঁকা, এরকম হচ্ছে বাঁকা। তো এরকম এরকম করে একটু করে বাঁকানো বা বক্ররেখা, কিন্তু আমরা যখন পরিমাপ করতেছি তখন কিন্তু আমরা একটা সরল রেখাকে মানে বিবেচনা করতেছি, তাই না? এই জি যেভাবে স্যার। জি একটা স্যার। সরল রেখাকে বিবেচনা করতেছি, কিন্তু সরল রেখা আর এই বৃত্তের যে ছোট ছোট যে চাপগুলো, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা বৃত্তের চাপ। যে এই অংশটুকু একটা চাপ, এই অংশটুকু একটা চাপ, এই অংশটুকু একটা চাপ, এই অংশটুকু একটা চাপ।
এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা ছোট ছোট চাপ। এই ছোট চাপগুলো কিন্তু সরল রেখা না, এগুলো কিন্তু এরকম করে একটু বাঁকানো। তো এই কিন্তু আমরা পরিমাপ করতেছি সরল রেখায়, যার কারণে এই আমাদের পরিমাপটাতে একটু ত্রুটি থাকে। বুঝতে পেরেছো? তো এখন জি কথা স্যার। হচ্ছে এই ত্রুটিটা আমরা কমাতে পারি কিভাবে? ত্রুটিটা আমরা কিভাবে কমাতে পারি? এই ত্রুটিটাকে কমানোর জন্য আমরা বৃত্তটাকে অনেক বেশি খণ্ডে বিভক্ত করতে পারি। ধরো যে এখন আমরা ৮টা খণ্ডে বিভক্ত করছি, আমরা যদি ১৬টা খণ্ডে বিভক্ত করি তাহলে এই ত্রুটিটা অনেক কমে আসে। ঠিক আছে? এই ত্রুটিটা অনেক কমে আসে। কিভাবে কমে আসে দেখো, এই যে এখন যে এই যে ছোট ছোট চাপগুলো সেগুলো কিন্তু অনেক বেশি বক্র লাগে, তাই না? এই যে এই যে ধরো যে এটা হচ্ছে একটা, যখন ৮ ভাগ করা হয়েছে তখন ধরো যে এরকম একটা চাপ, একটা বৃত্তাংশ এক একটা বৃত্তাংশ এরকম হচ্ছে। কিন্তু যখন ১৬ ভাগ করা হচ্ছে তখন এটাই কিন্তু আরো ২ ভাগ হয়ে যাচ্ছে মাঝ বরাবর। তো তখন দেখো তখন কিন্তু এই বক্রতাটা, এই যে এতটুকু যে বক্রতাটা এটা কিন্তু আরো কমে গেছে। এরকম করে কমতে 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 দেখা যাবে যে একটা সময় অনেক এই ছোট ছোট বক্ররেখাগুলো একেবারেই এক একটা সরল রেখার মতো এরকম ছোট ছোট হয়ে গেছে। তো তখন আমরা অনেক বেশি একুরেট একটা ভ্যালু পেতে পারি। এজন্য যত বেশি সংখ্যকবার আমরা এটাকে ভাগ করব, যেমন এখানে করছে কি প্রথমে ৮ ভাগ থেকে ১৬ ভাগে করছে, তো ১৬ ভাগ করলে দেখো অলমোস্ট কিন্তু সরল রেখার মতো আসছে একটা, তাই না? এই যে বৃত্তের অংশগুলো তোমরা বইয়ে দেখলে ভালোভাবে বুঝতে পারবে। এই যেখানে একটু ঝাপসা দেখা যাচ্ছে, ঘোলাটে দেখা যাচ্ছে জুম করার কারণে। যে যত বেশি বেশি খণ্ডে বিভক্ত করা হবে বৃত্তগুলোকে তত অ্যাকুরেট ভ্যালু আমরা পাবো। এই দেখো এখানে এই ব্যাপারটা, যে তারা বৃত্তটিকে কেটেছে অনেকগুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত করে, যেগুলোকে এই যে এভাবে সাজানো যায়। আর এভাবে সাজালে দেখা যায় অনেকটা সরল রেখার মতো তারা পেয়ে গেছে, এই যে এই বরাবর। কিন্তু স্যার ডিরেক্টলি তো হবে না সরল রেখা। হ্যাঁ, ডিরেক্টলি সরল রেখা হবে না। আর এখানে যে সরল রেখাটা তারা পেয়েছে সেই ভ্যালুটা কিন্তু অ্যাকুরেট ভ্যালু না এক্স্যাক্টলি, কিন্তু খুব কাছাকাছি, খুব কাছাকাছি একটা ভ্যালু। ঠিক আছে, এটা খুব কাছাকাছি একটা ভ্যালু। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে এই ব্যাপারটা বুঝতে পেরেছো কি? দেখো তারপরে কিন্তু তারা আরো আহ দেখো ১৬টি অংশে ভাগ করার কথা বলছে, ৩২টা অঙ্কে, তারপরে ৬৪টা খণ্ডে বিভক্ত করার কথা বলছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপরে এই যে বৃত্তের ক্ষেত্রফলটা তারা কিভাবে বের করছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা তারা কিভাবে বের করছে দেখো, যে বৃত্তের ক্ষেত্রফলটা হবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এই যে এগুলোকে এভাবে উপরে নিচে সাজিয়ে সাজিয়ে একটা আয়তক্ষেত্রের মতো তৈরি হয়েছে না? এই যে এটার কথা বলছি। প্রথম স্টুডেন্ট কি বলছিল, একটা এগুলোকে এভাবে সাজিয়ে সামান্তরিক সামান্তরিকের মতো একটা তৈরি করতে চেয়েছিল না প্রথম প্রথম স্টুডেন্টটা, ওই যে তিনজনের কথোপকথন। দেখো এটা কিন্তু জি স্যার। প্রথমটা একটা সামান্তরিকের মতো আসছে। তারপরে দেখো দ্বিতীয়টা দ্বিতীয়টা অনেকটা সামান্তরিকের মতো আসছে, কিন্তু তৃতীয়টা অলমোস্ট একটা আয়তক্ষেত্রের মতো আসছে, তাই না? এই দেখো এটা একটা আয়তক্ষেত্রের মতো আসছে। তো এটা আয়তক্ষেত্রের মতো আসার কারণ কি? এটা আয়তক্ষেত্রের মতো আসার কারণ হচ্ছে এটাকে আমরা অনেক বেশি সংখ্যক ছোট ছোট টুকরায় ভাগ করেছি এই বৃত্তটা, বাট এই দুটোকে একটু তুলনামূলকভাবে কম টুকরায় ভাগ করার কারণে এগুলো দেখতে আর সামান্তরিকের মতো হয়েছে। তো সেক্ষেত্রে এই যে এক একটা টুকরার এই দৈর্ঘ্যটা কি বলতো? এই যে ছোট ছোট টুকরাগুলো দেখতেছি বৃত্তের, এই যে এই দৈর্ঘ্যটা কি বলতো? কেউ বলতে পারবে? এই মাথা থেকে এই প্রস্থ। মাথা পর্যন্ত এই স্যার। দূরত্বটা, এটা হচ্ছে ব্যাসার্ধ। এই যে বড় জি একটা স্যার, ব্যাসার্ধ। বৃত্ত, এটার কেন্দ্র থেকে এই যদি অংশটা আয়ত আমরা, হয় তাহলে তো হচ্ছে প্রস্থ হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, আয়তক্ষেত্রের ক্ষেত্রে তখন আমরা এই ব্যাসার্ধটাকে প্রস্থ হিসেবে বিবেচনা করব। আর এই দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এই অংশটা যদি আমরা কেটে নেই তাহলে এই সাইড গুলো হচ্ছে একটা ব্যাসার্ধ, তো ব্যাসার্ধটা হবে প্রস্থ। হ্যাঁ, তাহলে আমরা যদি ব্যাসার্ধ জানি সেটাকে হবে প্রস্থ ধরবো, আর দৈর্ঘ্যটা আমরা এইভাবে সবগুলো পাশাপাশি দেখে দৈর্ঘ্যটা মাপতে পারবো।
তখন দৈর্ঘ্য এবং প্রস্থ যখন আমরা গুণ করব তখন আমরা ক্ষেত্রফল পাবো। তো যেহেতু এই বৃত্তটাকেই কেটে কেটে এই জিনিসটা আয়তক্ষেত্রটা তৈরি করা হয়েছে, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা বৃত্তের ক্ষেত্রফলও তা, তাই না? জি জি স্যার। স্যার। এভাবেই আমরা, ওরা বলছে ম্যানুয়ালি, সূত্র ছাড়া আর কি, সূত্র ছাড়া আমরা এভাবে ক্ষেত্রফলটা বের করতে পারি। ঠিক আছে? আবার এখানে যেমন সামান্তরিকের মতো পাচ্ছি, তো এখানে সামান্তরিকের সূত্র আমরা ব্যবহার করতে পারি। সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করে তোমরা কি জানো? সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করে? আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফল বের করার প্রসিডিউর তোমাদের বইয়ে নেই, তো তারপরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা কমন সেন্স দেখো যে সামান্তরিকটি কি, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। না, সামান্তরিকের ক্ষেত্রফল তুমি দৈর্ঘ্য ইনটু প্রস্থ দিয়ে বের করতে পারবে না, এটা একটা আলাদা প্রসিডিউর। এই যে এটা হচ্ছে একটা, এভাবে করে বের করতে হয় আর কি। দেখো, একটা সামান্তরিককে দুইটা ত্রিভুজে বিভক্ত করা যায় না এভাবে? হ্যাঁ। দেখাচ্ছি। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। হ্যাঁ, ভূমি গুণন উচ্চতা। হ্যাঁ, এই যে দেখো এখানে কিন্তু এটা দুইটা ত্রিভুজ হয়, তাই না? তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? ভূমি গুণন উচ্চতা। তো দেখো আর এখানে একটা সামান্তরিককে বিভাগ করলে সমান দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়, আর এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ভূমি। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের উচ্চতা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উচ্চতা। তো আমরা কি জানি? তাহলে এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? হাফ গুণন ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। উচ্চতা, তাই না? এখন কথা হচ্ছে এখানে কয়টা ত্রিভুজ আছে? দুইটা ত্রিভুজ, তাহলে দুইটা ত্রিভুজকে এর সাথে যদি 2 দিয়ে গুণ করে দেই তাহলেই তো আমরা পেয়ে যাব, তাই না? 2 দিয়ে গুণ করে দিলেই তো আমরা পুরো সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর 2 দিয়ে গুণ করে দিলে কি হবে? এই যে নিচে একটা 2, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে থাকতেছে আমাদের ভূমি ভূমি গুণ উচ্চতা। উচ্চতা। এভাবে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো এখানে যদি আমি জানি যে আমার এই উচ্চতাটা কতটুকু, এখান থেকে উচ্চতাটা এই ব্যাসার্ধের সমানই আমরা ধরতে পারি। আর হচ্ছে ভূমিটা কত হবে বলতো? এই ভূমিটা হবে এই যে এখান থেকে এই দূরত্ব, এখান থেকে আমরা এটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি এভাবে সামান্তরিকের সূত্র দিয়ে। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। স্যার। এই জায়গায় বুঝতে অসুবিধা হলে বা কোনো কনফিউশন থাকলে আমাকে আস্ক করতে পারেন। ঠিক আছে? তো এভাবেই তারা করছে যে এই দেখো একেবারে এখানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা তারা কিভাবে বের করছে, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন কথা হচ্ছে দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্যটা হবে পরিধির অর্ধেক হবে না বলতো? দৈর্ঘ্যটা দেখো, জি পরিধি স্যার। পরিধির অর্ধেক কিভাবে হবে দৈর্ঘ্য, আমি দেখাচ্ছি। এই যে 64 সমান 64 অংশে যে বৃত্তটাকে ভাগ করছে, এই বৃত্তটার পরিধির অর্ধেকটা উপরে চলে আসছে এবং অর্ধেকটা নিচে চলে আসছে না? এই যে পরিধির অর্ধেকটা উপরে এবং অর্ধেকটা নিচে চলে আসছে, তাই না? জি স্যার। ছোট অংশগুলা, এই জি যে স্যার। ছোট অংশগুলা জি স্যার। অর্ধেক উপরে আছে, দেখো নীলগুলো নিচের দিকে এবং যে কি বলবো ঘিয়া কালার যেটা, সেটা হচ্ছে উপরের দিকে, তাই না? তার মানে কি এই অংশটুকু, এই যে পরিধির এই অংশটুকু হচ্ছে নিচের দিকে, আর এই অংশটুকু হচ্ছে উপরের দিকে আছে। তার মানে নিচে অর্ধেক পরিধি, উপরে অর্ধেক পরিধি। আর আমরা দৈর্ঘ্য কোনটাকে কাউন্ট করতেছি? নিচের অংশটুকুকে, নিচের দৈর্ঘ্যটুকুকে অথবা উপরের দৈর্ঘ্যটিকে, তাই না? অর্থাৎ জি নিচের এই স্যার। অংশটুকুটাকে আমরা দৈর্ঘ্য ধরতেছি, তার মানে কি পরিধির অর্ধেককে ধরতেছি। আমরা কি জানি পরিধি সমান কি? পরিধি হচ্ছে 2 পাই আর, এটা হচ্ছে পরিধি। আর পরিধির অর্ধেক মানে এটাকে 2 দিয়ে ভাগ, তাহলে পরিধির অর্ধেক মানে কি? পাই আর। বুঝতে পেরেছো? তাহলে আর দৈর্ঘ্য জি হচ্ছে স্যার। আমাদের পাই আর। আর প্রস্থ কত আমার?
প্রস্থ তো এই যে এখানে এই যে ছোট ছোট অংশগুলো দেখতে পাচ্ছে, এই ছোটগুলো অংশগুলো বললাম না, এই ছোটগুলোর এই অংশটাই হচ্ছে গিয়ে প্রস্থ ধরা হয়েছে, আর এই অংশটা কি, ব্যাসার্ধ আর, তাই না? ধরতে পেরেছো সবাই? জি স্যার। এই জি ছোট স্যার। হচ্ছে ব্যাসার্ধ আর। জি স্যার। এখন কথা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি করি তাহলে কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কি আমার, দৈর্ঘ্য হচ্ছে পাই আর, এই যে আমরা এখানে বের করলাম দৈর্ঘ্য আমরা পাই আর কে ধরতেছি, 2 পাই আর, অর্থাৎ পরিধিকে দুই দিয়ে ভাগ করলে পাই আর পাচ্ছি, সেই পাই আরটা হচ্ছে আমার দৈর্ঘ্য। আর প্রস্থ হচ্ছে কত, আমার প্রস্থ আমরা জানি আর, এই যে আর আর। তাহলে এই দুটোকে গুণ করলে কি হয়ে যাচ্ছে, পাই আর স্কোয়ার পাচ্ছি আমরা। আর স্কোয়ার। জি বুঝতে স্যার। পেরেছো জি এবার স্যার। পাই আর স্কোয়ার সূত্রটা কিভাবে তারা নিয়ে আসছে? ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। জি কোনো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো, যদি না বুঝে থাকে কোনো জায়গায়। আচ্ছা, জোড়ায় কাজটাতে কি বলা হয়েছে, যে প্রত্যেক দল ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করো, ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে বৃত্তক্ষেত্রের আনুমানিক ক্ষেত্রফল। এই যে আনুমানিক কথাটা কেন বলছে, কারণ এই যে ছোট ছোট ক্ষুদ্র 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 বর্গক্ষেত্রগুলো গণনা করে যে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব, সেই ক্ষেত্রফলটা এক্সাক্ট কোনো ক্ষেত্রফল না, মানে ক্ষেত্রফলটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না বৃত্তের, যার কারণে আমরা বলছে যে আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করার কথা। বুঝতে পেরেছো? তো এটা তোমরা করতে পারবে। কিভাবে করবে, তোমরা যদি করতে চাও বাসায়, তাহলে ছোট্ট একটা বৃত্ত নিবে, ছোট্ট একটা বৃত্তকে এভাবে যে গ্রাফের উপরে নিলে তোমরা এরকম ছোট ছোট ভাগ পাবে, ছোট ছোট ক্ষেত্রফল গুলো, তখন ক্ষেত্রফল ছোট একটা ঘরের ক্ষেত্রফল নির্ণয় করলে তুমি অনেকগুলো এটার পাবে, এটার অনেকগুলোর ক্ষেত্রফল জেনে যাবে। তো সেভাবে তোমরা আনুমানিক একটা ক্ষেত্রফল বের করতে পারো। তারপরে খ নম্বরে কি বলছে, একই বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করো। তো যে বৃত্তটা আঁকবে সেই বৃত্তটার ব্যাসার্ধ, ব্যাসার্ধটা মেপে পাই আর স্কোয়ার সূত্র দিয়ে মাপবে। সূত্র দিয়ে মাপলেই বুঝতে পারবে যে আসলেই তুমি যেটা এই যে ছোট ছোট বর্গক্ষেত্র অঙ্কন করে, অর্থাৎ গ্রাফে যে বৃত্তটা এঁকেছো, সেই বৃত্তর ছোট ছোট বর্গক্ষেত্রগুলো কাউন্ট করে তুমি যে ফলাফলটা বের করেছো, মানে বৃত্তের ক্ষেত্রফল বের করেছো, আর তুমি পাই আর স্কোয়ার সূত্র দিয়ে ক্যালকুলেট করে যে ক্ষেত্রফলটা বের করেছো, দেখবে যে সেই দুটা ডিফারেন্ট বা আলাদা আলাদা দুটো ভ্যালু আসছে। বুঝতে পেরেছো? তোমরা এটা বাসায় করে দেখবে সবাই, তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এই যে খ নাম্বারটা, এই যে ক এবং খ নাম্বারটা, খুব বড় বৃত্ত করার দরকার নাই। তোমরা যদি গ্রাফ পেপারে কিন্তু অনেক ছোট ছোট ঘর থাকে, তো গ্রাফ পেপারে করার দরকার নেই। আমি তোমাদেরকে বলবো কি, তোমরা এরকম ভাবে একটা বৃত্ত আঁকবা আগে, ঠিক আছে? বৃত্ত আগে আঁকবা না, তোমরা এভাবে কাজ করবা, যে এরকম করে 1 সেন্টিমিটার পর পর 1 সেন্টিমিটার পর পর এরকম করে কিছু দাগ দিবা খাতায়। তারপরে এই দিক বরাবর 1 সেন্টিমিটার পর পর কিছু দাগ দিয়ে এরকম করবে। এরকম করার পরে এখানে একটা, ধরো যে এরকম একটা বৃত্ত আঁকলে এটার মধ্যে, তাহলে প্রত্যেকটা ঘর 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4 বর্গ সেন্টিমিটার পেয়ে গেলে, তারপরে বাকি সাইডের গুলো কত হতে পারে সেগুলো ক্যালকুলেট করে একটা আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করবে। তারপরে এই যে বৃত্তটা অঙ্কন করেছো সেটার ব্যাসার্ধ দেখবে, ব্যাসার্ধ কত, আবার ব্যাসার্ধ যখন পাবে তখন পাই আর স্কোয়ার ব্যবহার করে সেটার ক্ষেত্রফল নির্ণয় করবে, দেখবে যে ক্ষেত্রফল দুটো আলাদা আসতেছে। বুঝতে পেরেছো? কেন আলাদা আসবে, কারণ এই যে এগুলোর এই ছোট ছোট অংশগুলোর যেগুলো একটু ইরেগুলার শেপ, এগুলোর ক্ষেত্রফল আমরা সঠিকভাবে বের করতে পারবো না, যার কারণে আমরা একটু এরর পাবো বা কিছু ত্রুটি পাবো ক্ষেত্রফল গণনায়, ঠিক আছে? এই যে এই অংশগুলা। তা আমরা অনুশীলনীতে চলে যাই। আচ্ছা, এই পুরো যে চ্যাপ্টারটা তোমাদের শেষ হলো, তো এই পুরো চ্যাপ্টারের মধ্যে বোঝো নাই এমন কোনো কিছু আছে? নো স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনের প্রথম প্রবলেমটা কি বলছে, তোমরা প্রত্যেকে পছন্দ মতো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আঁকো, বৃত্তগুলোর ব্যাসার্ধ, ব্যাস, পরিধি পরিমাপ করো।
তো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আঁকতে বলছে তোমাদেরকে। তোমরা নিজেরাই যেহেতু ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত আঁকবা, তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ব্যাসার্ধ নিতে পারবে। তো ব্যাসার্ধ যদি জানো তুমি, অবশ্যই ব্যাসার্ধকে কি করলে ব্যাস পাওয়া যায়? দ্বিগুণ ভাগ করলে। করলে দ্বিগুণ করলে। তো ধরো যে তোমরা একটা নিলে যে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিলে, তাহলে ব্যাস হবে 8 সেন্টিমিটার। তারপরে এই সারণীটা পূরণ করতে বলছে। এই যে ব্যাসার্ধ, ব্যাস এবং পরিধি পরিমাপ করতে বলছে, তারপরে তার ছক কাগজ ও সূত্র দ্বারা ক্ষেত্রফল পরিমাপ করে সারণীটি পূরণ করে। আচ্ছা, পরিধি, পরিধিটা কত হবে তাহলে? বাট এখানে বলছে কি সুতা বা দড়ি ব্যবহার করে পরিধি নির্ণয় করতে বলছে। সুতা বা পরিধি ব্যবহার করে দড়ি পরিধি কিভাবে নির্ণয় করে বলতো? মনে করো এই যে একটা বৃত্ত আঁকছো, তারপরে ধরো এই যে এইটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে দড়িটা এই একটা সুতা এই বৃত্তের ঠিক উপর দিয়ে নিয়ে যে আবার এই সুতাটাকে এখান পর্যন্ত নিয়ে আসবে। তারপরে সুতাটাকে নিয়ে এসে যদি এরকম লম্বা করে স্কেল দিয়ে মাপো, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যে দূরত্বটা, যত দৈর্ঘ্য হবে সেটাই হবে সেই বৃত্তের পরিধি। বুঝতে পেরেছো? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। মানে এই যে একটা বৃত্ত আঁকবে, এই একটা বৃত্ত আঁকলে, বৃত্ত আঁকার পর ধরো যে এটা একটা পয়েন্ট, ধরো যে এটা এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে এই বৃত্তের ঠিক গা ঘেঁষেই একটা সুতাকে তোমরা বিছিয়ে দিবে, বিছিয়ে দিয়ে এদিক থেকে আবার ঠিক আবার এই এ পয়েন্টে নিয়ে আসলে, ঠিক আছে, এই এ পয়েন্ট নিয়ে আসার পর তারপরে কি করবে? এই বৃত্ত থেকে পুরো সুতাটা উঠিয়ে দেখবে যে এ পয়েন্ট থেকে শুরু করে আবার শেষ পর্যন্ত যে যতটুকু রশি লেগেছে বা যতটুকু সুতা লেগেছে সেই সুতার দৈর্ঘ্য কতটুকু। হ্যাঁ, তো সেই সুতার দৈর্ঘ্যটাই হবে হচ্ছে তোমার বৃত্তের পরিধি। তো এটা বলছে তোমাকে সুতা ব্যবহার করে পরিধি নির্ণয় করতে বলছে। তো তারপরে আবার সূত্র ব্যবহার করে পরিধি নির্ণয় করতে বলছে। তো তুমি তো জানো ব্যাসার্ধ কত। তো ব্যাসার্ধ জানলে তুমি 2πr ব্যবহার করে কি ব্যবহার করতে পারবে? 2πr ব্যবহার করে পরিধি নির্ণয় করতে পারবে। তারপরে কি বলছে? ক্ষেত্রফল কাগজ, ছক কাগজ ব্যবহার করে। ছক কাগজ ব্যবহার করে কিভাবে করতে হয়? এই যে বললাম, এই যে ছক কাগজের ছোট ছোট এরকম ঘর থাকবে, এই ঘরের ছোট ছোট ঘরগুলো পরিমাপ করে। হ্যাঁ, ছক কাগজ ব্যবহার করে কত করার কথা বলছে, বের করার কথা বলছে ক্ষেত্রফল। আরেকটা বলছে কি সূত্র ব্যবহার করে, অর্থাৎ πr² ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলছে। এখন বলছে কি ছক কাগজ ও সূত্র ব্যবহার করে পাওয়া ক্ষেত্রফল দ্বয়ের মধ্যে তুলনা করো। তো এখানে একটা ক্ষেত্রফল পাবা, এখানে একটা ক্ষেত্রফল পাবা, এই ক্ষেত্রফল গুলোর মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। তো ডিফারেন্স আসলে খুবই অল্প পরিমাণ একটা ডিস্টেন্স আসার কথা, ঠিক আছে। আর পরিধির ক্ষেত্রে কি ডিস্টেন্স মানে ডিফারেন্স আসবে বলতো? এই যে পরিধি যখন সুতা দিয়ে মাপবে, স্যার। পরিধির স্যার পরিধির ক্ষেত্রে কোনো ডিফারেন্স আসবে না। পরিধির ক্ষেত্রে কোনো ডিফারেন্স আসবে না কেন? কারণ এখানে আমরা পুরো দৈর্ঘ্যটাই নিচ্ছি, ঠিক আছে। বাট এখানে এই যে ক্ষেত্রফলের ক্ষেত্রে যেহেতু ছোট ছোট বর্গক্ষেত্রগুলোর আমরা কিছু কিছু আহ, বর্গক্ষেত্র আছে যে আংশিক, সেই আংশিক বর্গক্ষেত্রগুলোর আমরা ক্ষেত্রফল প্রপারলি নির্ণয় করতে পারি না, যার কারণে ক্ষেত্রফলের মধ্যে আমরা একটু এরর দেখতে পারবো বা একটু ত্রুটি দেখতে পারবো। বাট পরিধির ক্ষেত্রে আমরা কিন্তু দুই ক্ষেত্রেই একই পাবো, যদি আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারি। বুঝতে পেরেছো না সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের 2 নাম্বারটার কথা বলছে। দেখো 2 নাম্বারে কি বলছে। 2 নাম্বার প্রশ্ন বলছে নিচের ছকটি খাতায় আঁকো এবং হিসাব করে খালি ঘরগুলো পূরণ করো। এই খালি ঘর গুলো পূরণ করতে পারবে না, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ব্যাস কত হবে? তার দ্বিগুণ হবে। আর ব্যাসার্ধ জানো, তার মানে পরিধি বের করতে পারবা, জি বা স্যার। ব্যাসার্ধ জানো তার মানে তোমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। ঠিক একইভাবে একবার দেয়া আছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ থেকে বাকি তিনটা বের করতে হবে। একবার দেয়া আছে ব্যাস, ব্যাস থেকে বাকি তিনটা বের করতে হবে। একবার দেয়া আছে বৃত্তের পরিধি, পরিধি থেকে বাকি তিনটা দেয়া আছে। আবার একবার দেয়া আছে বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল থেকে বাকি তিনটা বের করতে হবে। আচ্ছা, তোমরা আমাদেরকে 4 নাম্বারটা এখন ইনস্ট্যান্টলি করে দিবা।
যে 4 নাম্বারটা কিভাবে করে, বৃত্তের ক্ষেত্রফল থেকে কিভাবে তোমরা ব্যাস, ব্যাসার্ধ এবং বৃত্তের পরিধি নির্ণয় করতে পারো। পারবে না সবাই? জি স্যার। পারবো স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের সময় হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে এটা আমাকে করে দেখাতো, বৃত্তের ক্ষেত্রফল থেকে কিভাবে ব্যাস, ব্যাসার্ধ এবং পরিধি নির্ণয় করতে হয়। 2 মিনিটের মধ্যেই আমাকে করে দেখাও। স্যার ছকটা। ছকটা না, শুধু ছকের 4 নাম্বারটা। কত আসছে অ্যান্সার, কেউ একজন বলো। ব্যাসার্ধ কত আসবে, ব্যাস কত আসবে, আর পরিধি, পরিধি হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয়, পরিধি কত আসবে। আচ্ছা, পরিধিকে সি দ্বারা কেন ব্যবহার করা হয় বলতে পারো? হ্যাঁ, স্যার একটু আবার পরিধিকে বলবেন। কেন? সার্কামফারেন্স, যে পরিধি হচ্ছে ইংলিশটা, ইংরেজি হ্যাঁ, নাম। ভেরি গুড। পরিধির ইংলিশ হচ্ছে সার্কামফারেন্স, যার কারণে পরিধিকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করা হবে? এ দ্বারা। এতে হচ্ছে এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, ঠিক আছে। এরিয়া জি দেয়া আছে স্যার। 254.34, এত সেন্টিমিটার স্কয়ার দেয়া আছে। তাহলে বাকি তিনটা কত হবে সেটা বের করতে বলা হয়েছে। এতক্ষণ তো লাগার কথা না। স্যার হয়ে যাচ্ছে। আচ্ছা, রামিসার কি করা শেষ? রামিসার কি করা শেষ? সুবা, জেমি? স্যার আমার হয়েই যাচ্ছে প্রায়। স্যার আমি বলি। না, দাঁড়াও, আমি এক্সাক্ট অ্যান্সারটা আগে শুনবো না। আমি তোমাদের কাছ থেকে আগে শুনবো যে কে কিভাবে করেছো ম্যাথটা, কিভাবে সলভ করেছো। স্যার আমি বলতেছি। দাঁড়াও দাঁড়াও, বাকিরা শেষ করুক। সুবা, কি পারতেছো? সুবা কি স্যার ক্লাস? করতেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমাদের কি হয়েছে? সবাই কি আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, সুবা, জেমি? জি স্যার। সুপার, জেমি কি আছো ক্লাসে? জি স্যার। আচ্ছা, জি স্যার। করতে করতে পেরেছো কি তোমরা ম্যাথটা? আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। আহ রামিসা, তুমি বলো তো তুমি কিভাবে করেছো ম্যাথটা, তুমি একটু বলো তো আমাকে। রামিসা? আচ্ছা, আমি বুঝতে পারছি তোমরা মনে হয় বোঝো না। আচ্ছা দেখো, স্যার আমি আমাদেরকে, বলি। হ্যাঁ বলো, বলো জয়রিয়া। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর এখানে হচ্ছে 254.34, তাহলে হচ্ছে এর মানে পাই আর স্কয়ার ইকুয়াল হচ্ছে 254.34, তাহলে হচ্ছে এর আর এর মান হচ্ছে সেখান থেকে তুমি 9। আর এর মান বের করতে পারবে, সেখান জি থেকে আর স্যার। এর মান বের করতে পারলে ডিও বের করতে পারবে, সিও বের করতে পারবে। জি স্যার। আর দেখো এর মান ব্যাপারটা হচ্ছে, দেখো। বলবো হ্যাঁ, স্যার মানগুলো। না মান বলতে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি ম্যাথটা তোমরা কিভাবে করতে হবে। দেখো, আমাদেরকে কি বলে দিছে, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কত, 254.34 বর্গ সেন্টিমিটার, তাই না?
স্যার স্যার। আমরা হচ্ছে ক্ষেত্রফল থেকে স্যার সব বের করতে পারবো না? ক্ষেত্রফল থেকে আর বের করতে পারবে, অর্থাৎ ব্যাসার্ধ বের করে নিতে পারবে। তারপরে সেই ব্যাসার্ধ ব্যবহার করে ব্যাস বের করতে পারবে এবং পরিধি বের করতে পারবে। কিভাবে? হ্যাঁ, ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার। আমরা কি জানি? পাই আর ক্ষেত্রফল স্কোয়ার। হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আর আমাদেরকে বলে দেয়া আছে ক্ষেত্রফল সমান কত? 254.34 সেন্টিমিটার 3-4 স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটার, তাই না? তো এখানে পরের লাইনে আমরা কি করতে পারি? আর স্কোয়ার সমান কি হবে? 254.34 54.34 ভাগ তারপর হচ্ছে নিচে 3.1416। 3.1416। এটা দিয়ে ভাগ করলে আর স্কোয়ারের ভ্যালু পাবে, তাই না? জি স্যার। তাহলে এটা দিয়ে ভাগ করলে 254.34 কে পাই দিয়ে ভাগ করলে কত আসে জুয়াইরিয়া, বলো তো আমাকে? তুমি করনি খাতায়? স্যার আমি না আপনার কথা এখন শুনতে পাচ্ছি না, হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছি না। আমার কথা শুনতে পাচ্ছ না? স্যার কাটা কাটা আসতেছে। আচ্ছা, বাকিরা কি একই সমস্যা ফেস করছো? সুবা, জেমি, তোমরাও কি একই প্রবলেম ফেস করছো? রামিসা? স্যার দেখা যাচ্ছে, স্যার এখন দেখতে দেখাচ্ছি, পাচ্ছি। শোনাও যাচ্ছে। আচ্ছা, জুয়াইরিয়া তোমার মনে হয় একটু নেট প্রবলেম হচ্ছে, ঠিক আছে? দেখো, 254.34 কে যদি আমরা পাই দিয়ে ভাগ করি তাহলে কত হবে? তাহলে আসবে হচ্ছে স্যার আমি বলতেছি উত্তর। 80 দশমিক, হয়ে গেছে, বের করে নিচ্ছি আমি, 80.96 এটা আসে, ঠিক আছে? এটা আসে তখন। এখন আমাদের তো দরকার আর এর ভ্যালু, আর স্কোয়ারের স্যার ভ্যালু, তাই না? তাহলে আমার আর আমি বের করলে কি করতে হবে? এই 80.96 কে আমি যদি রুট করে দেই তাহলে আমি পেয়ে যাব আমার আর এর ভ্যালু, ঠিক আছে? জি তাই না? বুঝতে পেরেছো সবাই? সুবা, জেমি, তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে ম্যাথটা? জি জি স্যার। স্যার। এবার ক্লিয়ার তো নাকি? 80.96 কে করলে হবে জি স্যার। 8.899 বা 9 সেন্টিমিটার, ঠিক আছে? 8.99 বা এটাকে আমরা বলবো 9 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম? এই যে এখানে হবে 4 নম্বরে ব্যাসার্ধ হবে আমাদের 9 সেন্টিমিটার, তাহলে ব্যাস হবে আমাদের অবশ্যই 18 সেন্টিমিটার। তাহলে বৃত্তের পরিধি হবে 56.52। 56.52। ভেরি গুড, ওকে। 2 নম্বরটা সবার ক্লিয়ার তো নাকি? 2 নম্বরে কিভাবে বের করব আমরা, এই যে এই সবগুলো কিভাবে পূরণ করব? তোমরা এই 4 নম্বরটা আবার করবে, ঠিক আছে? এই এই তোমাদের কিন্তু নেক্সট ক্লাসে পরীক্ষা হবে। তোমাদের নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে এবং পরীক্ষাটা হবে তোমাদের আহ এই ধরনের ম্যাথ দেয়া থাকবে যে যদি ক্ষেত্রফল দেয়া থাকে তোমাদের বাকি 3টা বের করতে হবে, এই 4টার যে কোনো একটা। এই দেখো, ব্যাসার্ধ, ব্যাস, পরিধি, ক্ষেত্রফল, এই 4টার যে কোনো একটা দেয়া থাকলেই কিন্তু বাকি 3টা বের করা যায়, ঠিক আছে? এই যে এই 2 নম্বরটা যদি ঠিকঠাক ভাবে করতে পারো তাহলে ওই ধরনের ম্যাথ প্রবলেমে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এই 2 নম্বরটা দেখবে সবাই, বিশেষ করে এই যে 4 নম্বরটা, 2-এর 4, ঠিক আছে? এবার 3 নম্বর প্রবলেমটাতে আমরা যাই। 3 নম্বর প্রবলেমে এটা কি আমাদের, হোমওয়ার্ক করব 1-2? না না না, হোমওয়ার্ক না, আমি দেখিয়ে দিচ্ছি ম্যাথগুলো কিভাবে করবে, তোমরা প্র্যাকটিস করবে কিভাবে বাসায়, ঠিক আছে? 3 নম্বরটা আজকে করে আমরা শেষ করে দিব। 3 নম্বর কি বলছে দেখো, পাশের চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত আছে। সমকেন্দ্রিক বৃত্ত বলতে কি বোঝো বলো তো? দুইটা বৃত্তর কেন্দ্র একটাই। দুইটা বৃত্তর কেন্দ্র একটাই। ভেরি গুড। ব্যাপারটা কেমন? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এইখানে সবুজ কালারের যে এখানে দেখতে পাচ্ছি দুইটা বৃত্ত, একটা হচ্ছে এই দিক বরাবর, এই যে ভিতরে এটা একটা বৃত্ত এদিক বরাবর গেছে, আর বাহিরে এই যে আরেকটা বৃত্ত, দুইটা বৃত্ত আছে। কিন্তু দুইটা বৃত্তেরই কেন্দ্র হচ্ছে আমাদের এই ও। বুঝতে পেরেছো? তো যখন এভাবে একটা বিন্দুকে কেন্দ্র করে দুইবার
ততোধিক বৃত্ত অঙ্কন করা হবে সেই বৃত্তগুলোকে বলা হবে সমকেন্দ্রিক বৃত্ত। বুঝতে পেরেছো? তো তোমাদেরকে যদি পরীক্ষায় বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত, তোমরা পাবে না, বলতে পারবে না সমকেন্দ্রিক বৃত্ত কি। জি স্যার পারবো। যদি একটি বিন্দুকে কেন্দ্র করে দুই বা ততোধিক বৃত্তকে সমকেন্দ্রিক বৃত্ত বলে। যেমন এখানে দুইটা বৃত্ত আছে, এই দুইটা বৃত্তই হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত, কারণ তাদের কেন্দ্র হচ্ছে সমান বা একই। যদি আরেকটা বৃত্ত ভাবে আঁকা হইতো একই বিন্দুকে কেন্দ্র করে, তাহলে এই তিনটা বৃত্তই হতো সমকেন্দ্রিক বৃত্ত। ক্লিয়ার সমকেন্দ্রিক বৃত্ত ব্যাপারটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি এখন স্যার। কি বলছে? ক নাম্বারে বলছে, দেখো ক নাম্বারে এখানে তোমাদের বলা আছে পাশের চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত আছে। ও এ বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 18 বর্গমিটার। এই যে ও এ বি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ লাল কালার দিয়ে মার্ক করা, তোমরা তোমাদের বই যদি খেয়াল করো আরো ভালোভাবে বুঝতে পারবে যে এটা ক্ষেত্রফল কত, 18 বর্গমিটার বলছে, তাই না? এখন জাস্ট এই একটা ইনফরমেশন আমাদেরকে দেয়া আছে। এখন এই ইনফরমেশনটা ব্যবহার করে আমাদেরকে এই যেখানে 5টা কোশ্চেন আছে, এই 5টা কোশ্চেনের অ্যান্সার আমাকে বের করতে হবে, তাই না? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে ছোট বৃত্তটির পরিধি নির্ণয় করো। ছোট বৃত্তটির পরিধি অর্থাৎ ভিতরের বৃত্তটা দেখতে পাচ্ছ, সেই বৃত্তটা হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফলটা তোমাদেরকে কত হবে, সরি পরিধি কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তো এটা কি কেউ পারবে? কারো মাথায় কোনো আইডিয়া আছে কিভাবে স্যার করা আমি যায়? বলি। দাঁড়াও, তুমি তো মনে হয় এই অধ্যায় শেষ করে ফেলছো আগে, যার কারণে বলতে পারছো। বাকিদের কাছে আমি একটু শুনতে যাচ্ছি যে বাকিদের মাথায় কোনো আইডিয়া আছে কিনা যে কিভাবে বের করা যায়। সুবা, জেমি, জি স্যার। তোমাদের মাথায় কোনো আইডিয়া আছে যে কিভাবে বের করা যায়? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে পারবো। ছোট বৃত্তটার পরিধি নির্ণয় করার জন্য তোমাদের কি বের করতে হবে? স্যার ব্যাসার্ধ কার ব্যাসার্ধ? বৃত্তের। ছোট বৃত্তটার ব্যাসার্ধ। বৃত্তে। এখন আমাকে বলো তো ছোট বৃত্তের ব্যাসার্ধ কোনটা? স্যার ওবি আর এও। এই যে ও বি আর ও এ, অর্থাৎ ও এ অথবা ও বি যে কোনো একটা পেলেই আমরা ছোট বৃত্তটার কি বের করতে পারবো, পরিধি বের করতে ব্যাসার্ধ। পারবো। ও এ আর ও বি এই দুটাই তো ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধ যদি বের করতে পারি তাহলে আমরা কি পাবো, পরিধি বের করতে পারবো। আচ্ছা, আরো কিন্তু দেখো, আরো একটু খেয়াল করো যে এই যে সবুজ অংশটাতে এই জায়গায় দেওয়া আছে কি 2 মিটার, তাই না? জি স্যার। 2 মিটার দেওয়া আছে। তাহলে ও এ যদি বের করতে পারি, তাহলে বড় বৃত্তটার ব্যাসার্ধ বের করা যাবে না, বলো না? যাবে কিনা বলো তো? স্যার যাবে। যাবে, কারণ কি জি স্যার। ও এ হবে ও এ প্লাস 2 মিটার, এই যে এই 2 মিটার, ঠিক আছে? তাহলে এই 2 মিটার যদি আমি সাথে ও এর সাথে যোগ করে দেই, এ ও এর সাথে যদি যোগ করে দেই এই 2 মিটার, তাহলে আমি বড় বৃত্তটার ব্যাসার্ধ পেয়ে গেলাম। তার মানে আমি এই ও এ অথবা ও বি এই দুইটার যে কোনো একটার যদি পরিমাপ পাই, তাহলে কি হবে, আমি দুইটা বৃত্তরই কি পেয়ে যাব, ব্যাসার্ধ পেয়ে যাব। আর যদি ব্যাসার্ধ পেয়ে যাই দুইটা বৃত্তেরই, তাহলে দেখো আমি ছোট বৃত্তের পরিধি নির্ণয় করতে পারবো, বড় বৃত্তের পরিধি নির্ণয় করতে পারবো, কারণ বড় বৃত্তেরও আমরা ব্যাসার্ধ জানি। ছোট বৃত্তের ক্ষেত্রফলও বের করতে পারবো, কারণ ছোট বৃত্তের ব্যাসার্ধ জানি। বড় বৃত্তেরও ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, কারণ কি আমি বড় বৃত্তেরও ব্যাসার্ধ জানি। এবং 5 নাম্বারটা কি বলছে, সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। সবুজ অংশের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করা যেতে পারে, শুভ আমাকে বলো তো। সবুজ অংশটা কি? এই যে ঠিক এখানে যে সবুজ অংশটা মার্ক করা দেখতে পাচ্ছ, অর্থাৎ বড় বৃত্তের ভেতরে এবং ছোট বৃত্তের বাহিরের অংশটুকু, তাই না? এই সবুজ অংশটুকু। শুভ আমাকে বলো তো এই সবুজ অংশটুকুর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, একটা বড় বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ ছোট বৃত্তের ক্ষেত্রফল। হ্যাঁ, ভেরি গুড। যেমন দেখো
যে এখানে একটা বড় আয়তক্ষেত্র আছে, আর ধরো যে এই বড় আয়তক্ষেত্রের ভিতরে আরেকটা ছোট আয়তক্ষেত্র আছে। তো আমি যদি এই বড় আয়তক্ষেত্রের চারপাশে এই ফাঁকা জায়গাটুকু ক্ষেত্রফল বের করতে চাই, তখন কি হবে? বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? ঠিক জি একই স্যার। ভাবে জি স্যার। এখানে বড় বৃত্তের ক্ষেত্রফলটা আমরা আগে বের করব। বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে বড় বৃত্তের ক্ষেত্রফল মানে কি? দেখো ব্যাপারটা কিভাবে রিয়ালাইজ করো। এটা হচ্ছে আমার বড় বৃত্তের ক্ষেত্রফল, তাই না? বড় বৃত্তের ক্ষেত্রফল আমরা এটা পুরাটা পেলাম, ঠিক আছে? তারপরে ছোট বৃত্তের ক্ষেত্রফল, ধরো যে এটা ছোট বৃত্ত, ছোট বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমি ছোট বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ ধরো যে ছোট বৃত্তটাকে বড় বৃত্তটার উপরে বসালে এরকম একটা জায়গা দখল করে, তার মানে কি হবে? আমার এই যে দেখো এই মাঝখানটা এই মাঝখানের অংশটুকুকে যদি বাদ দিয়ে দেই, তাহলে এরকম হয় না? এই সবুজ অংশটুকু থেকে যায়। তার মানে সবুজ অংশটার ক্ষেত্রফলই আমাকে বের করতে বলছে। তার মানে আমি কি করবো? বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি সবুজ অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই না? জি স্যার। ওকে, এখন প্রসিড। পাঁচটা ম্যাথই আমরা কিভাবে করব এটা তো জানবো, ঠিক জি আছে? স্যার। কিন্তু Yes, sir. কথা হচ্ছে আমরা ও এ ও বি বের করব কিভাবে? এটা হচ্ছে আসল চ্যালেঞ্জ। স্যার এটা আমি বলি। হ্যাঁ বলো। আচ্ছা, বাকিরা কেউ কি বলতে চাও, বা বাকিরা কেউ কি জানো কিভাবে ও এ ও বি বের করা যায়? ও এ ও বি কিভাবে বের করা যায়? আচ্ছা জুয়েরিয়া, তুমি তুমি বলো না, আমি ওদের কাছ থেকে শুনি আগে। আচ্ছা সুবা, কি আমাকে শুনতে পাচ্ছো? সুবা, শুনতে পাচ্ছো? আচ্ছা, তুমি আমাকে বলো, জি এই যে স্যার। ও এ বি, এই ত্রিভুজের উচ্চতা কোনটা আর ভূমি কোনটা? এই ত্রিভুজটার, ও এ বি ত্রিভুজের উচ্চতা কোনটা এবং ভূমি কোনটা? ও এ হচ্ছে উচ্চতা ভূমি আর হচ্ছে ভূমি ওবি। হচ্ছে ওবি। আরেকটা জিনিস দেখো, এখানে ও এ এবং ও বি কি সমান হবে নাকি দুইটার দৈর্ঘ্য আলাদা হবে? সমান হবে, সমান অর্থাৎ হবে স্যার। ও এ সমান ও বি, তাই না? যদি ও এ হয় এক এক মিটার, ও বিও হবে এক জি মিটার। স্যার। যদি ও এ হয় 2 মিটার, ও বিও হবে 2 মিটার, এরকম ব্যাপারটা। আচ্ছা, এখন ও এ ও এ বি, হ্যাঁ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কতটুকু হবে বলতো? ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই না? ভূমি গুণ যেহেতু, উচ্চতা। তাহলে ভূমি কত? জি ভূমি স্যার। হচ্ছে ও বি। আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে ও এ। এটাই তো ক্ষেত্রফল, তাই না? জি স্যার। জি স্যার। এইটাকে কি বলছে? এটা হচ্ছে সমান সমান 18 বর্গমিটার, তাই না? এই যে বলা আছে 18 বর্গমিটার। এই যে এটার ক্ষেত্রফল হচ্ছে, এই ত্রিভুজটার অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফলটা হচ্ছে 18 বর্গমিটার আমাদের বলে দিছে, তাই না? এখন ও এ এবং ও বি, ঠিক আছে, ও এ এবং ও বি যেহেতু সমান, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না? হাফ গুণন ও বি ইন্টু ও বি, এটা কি লেখা যায়? ও এর জি স্যার যায়। জি স্যার। আচ্ছা, তাহলে এটার সমান হচ্ছে 18। এখন কথা হচ্ছে এই যে, তাহলে আমরা কি করতে পারি? হাফ গুণন ও বি স্কয়ার, তাই না? লেখা যায় তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন দেখো দুইটা এদিকে ভাগ অবস্থায় আছে, তাহলে এদিকে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। গুণ তাহলে ও বি স্কয়ার সমান কি হবে? 18 দুগুণে কত হয়? 36। 36। 36। এখন তাহলে এখান থেকে কি তুমি ওবি বের করতে পারবে না? যদিও 36 কে রুট স্যার করে দেই, পারবো। জি স্যার। তাহলে হয়ে যাবে আমাদের 6। 6 কি হবে? 6 মিটার হবে। আর আর 6 আর মিটার। ইকুয়াল 6। আর ইকুয়াল 6, অর্থাৎ ও এ সমান 6, আবার ও বি সমান 6। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম? আর ও এ ও বিটা কি? ও এ ও বি হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, তাই না? ও এ ও বি হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ।
তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ কে হবে বলো তো সুবা, কত হবে আমাকে বলো তো সুবা? বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি স্যার আমি বলি, হ্যাঁ বলো। স্যার হচ্ছে 8 সেন্টিমিটার, 8 মিটার। 8 মিটার। কেন 8 মিটার হবে? কারণ স্যার হচ্ছে 6 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 8 হয়। 2 যোগ করলে 8 হবে, কারণ ওরা বলে দিছে আমাদেরকে যে এই যে সবুজ অংশটুকুর পুরুত্ব হচ্ছে 2 মিটার। তাহলে 6-এর সাথে আমরা 2 যোগ করব, তাহলে হয়ে যাবে আমাদের 8 মিটার। ঠিক আছে, তাহলে আমরা ছোট বৃত্তের ব্যাসার্ধ জানি এবং বড় বৃত্তের ব্যাসার্ধ জানি। তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ এবং বড় বৃত্তের ব্যাসার্ধ জানলে আমরা এই বাকি 5টা ম্যাথই করতে পারবো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে 4 নাম্বার এবং 5 নাম্বারটা, ঠিক আছে? এই দুটো থাকবে তোমাদের হোমওয়ার্ক। আর নেক্সট দিন তাহলে পরীক্ষা আমরা নিব না, নেক্সট দিন বাকি ম্যাথ গুলো শেষ করে তারপরে আমরা পরীক্ষা দিব, ঠিক আছে? আর তোমাদের হোমওয়ার্ক থাকবে এখন এই যে কোনটা, তোমাদের হোমওয়ার্ক থাকবে 2, 3, 4, 5, ঠিক আছে? 2, 3, 4, 5, 4 এবং 5 নাম্বারটা নিজেরা ট্রাই করবা, নিজেরা ট্রাই করবা, কিন্তু কারো হেল্প নিবা না, নিজেরা ট্রাই করে দেখবা যে পারো কিনা, ঠিক আছে? 4 এবং 5 নাম্বার, 4 এবং 5 নাম্বার নিজেরা ট্রাই করবা। স্যার 1 নম্বরটা করব না? না, 1 নাম্বারটা লাগবে, নাম্বারটা লাগবে না। দুই 2 নাম্বারের পুরো ছকটার এই শূন্যস্থানগুলো পূরণ করবে, 3 নাম্বারটা সবগুলোর অ্যান্সার কত হয় বের করবে। আমি কিন্তু পুরোটা প্রসেস দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কিভাবে বের করতে হবে, কিভাবে তোমাদের ব্যাসার্ধটা বের করে নিতে হবে। তারপরে ব্যাসার্ধ থেকে আর একটার ব্যাসার্ধ পেলে বাকি বড় বৃত্তেরও ব্যাসার্ধ পেয়ে যাবে। আর যখন দুটি ব্যাসার্ধ পেয়ে যাবে তখন এই 5টা ম্যাথই তোমরা করতে পারবে ব্যাসার্ধগুলো জানা থাকলে, ঠিক আছে? তারপরে 4 নাম্বারটা ট্রাই করবে, আর 5 নাম্বারটা, এই দুটার 4-5 নিজে নিজে ট্রাই করবে যে তোমরা পারতেছো কিনা, ঠিক আছে? এই যে এই সেম কনসেপ্টই কাজে লাগবে, 2-3-এ আমরা যে কনসেপ্ট গুলো ব্যবহার করেছি এই ধরনের কনসেপ্ট গুলোই 4-5-এর ক্ষেত্রে কাজে লাগবে। তো এগুলো তোমরা ট্রাই করে দেখবে, ঠিক আছে? আর যদি 4-5 পারলে তাহলে তো ভালো, আর যদি না পারো তাহলে 4-5 করে দিব নেক্সট দিন। তারপর থেকে 6 নাম্বার থেকে আমরা শুরু করবো নেক্সট ক্লাস, ওকে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকের, আচ্ছা সুবার জেমি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো আজকের জি ক্লাসটা? স্যার। জি স্যার। শিওর? জি স্যার। জি স্যার। আচ্ছা, আজকে যতটুকু করালাম সেটার উপর কিন্তু নেক্সট দিন আমি তোমাদেরকে টাস্কও দিব ক্লাসে, ঠিক আছে? টাস্ক করে দিতে হবে, আমাকে সলভ করে দিতে হবে, ওকে? জি স্যার। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। স্যার স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।